আমাদের এই কাহিনীটি শুধু একটি গল্প নয়, এটি বাংলার মাটি ও মানুষের রক্তে মিশে থাকা এক করুণ সিম্ফনি, যেখানে দারিদ্র্যের নির্মম থাবা, মায়ের অসীম ভালোবাসা, যুদ্ধের বিভীষিকা এবং এক তরুণীর অবিস্মরণীয় সংগ্রাম একাকার হয়ে উঠেছে। এই গল্পের প্রতিটি শব্দে লুকিয়ে আছে বাংলার গ্রামীণ জীবনের একটা নিখুঁত চিত্র। প্রতিটি চরিত্রে ফুটে উঠেছে মানবিক আবেগের গভীরতা। কমল, তার মা এবং অমরের জীবন সংগ্রাম শুনতে শুনতে আপনি অনুভব করবেন বাংলার মাটির গন্ধ, শুনতে পাবেন পদ্মা নদীর হাহাকার। আপনারা প্রস্তুত তো? তাহলে আসুন ডুব দিই এই অনবদ্য সাহিত্যিক সৃষ্টির গভীরে, যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে নিয়ে যাবে এক নতুন আবেগের জগতে। আজ কবিগুরুর জন্মদিনের বিশেষ নিবেদন তারই লেখা গল্প ভিখারিণী। কাশ্মীরের দিগন্ত বিস্তৃত পর্বত শ্রেণীর কোলে একটি ছোট গ্রাম আছে। অন্ধকারাচ্ছন্ন ঝোপঝাড়ের ফাঁক ফোঁকর কোলে সেই গ্রামের ছোট ছোট কুটিরগুলো উঁকি মারে। সেই ঝোপঝাড় গাছপালাগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত এক দুইটি শীর্ণ ঝর্ণা সেই গ্রামের কুটিরগুলোর পা ভিজিয়ে দেয়। ছোট ছোট পাথরের সারিগুলোকে ডুবিয়ে গাছ থেকে ঝরে পড়া পাতা ফুলগুলোকে ভাসিয়ে নিয়ে সরোবরে গিয়ে পড়ে। আর বহুদূর বিস্তৃত সরোবরটি উষার আলোয় রাঙা হয়, কখনো বা সন্ধ্যার মেঘের জলোচ্ছবি মাখে, আবার কখনো জ্যোৎস্নার আলোয় ভেসে যায়, যেন সদা হাস্যময়ী এক নারী। গাছপালা পরিবেষ্টিত পাহাড়ের কোলে গড়ে ওঠা এই ছোট্ট গ্রামটি যেন আধার মেখে সারা পৃথিবীর থেকে নিজেকে আড়াল করে রেখেছে। দূরের সবুজ মাঠে গরু চড়ে বেড়াচ্ছে, গ্রামের মেয়েরা সরোবর থেকে জল তুলে আনছে, আর একটি বউ কথা কও পাখি ম্রিয়মান কবির মতন গ্রামের আধার ঘেরা কুঞ্জে বসে বিষণ্ণ গান গাইছে। আজ তো গ্রামটি যেন সাক্ষাৎ কোনো এক কবির স্বপ্ন। এই গ্রামেরই দুটি ছেলে মেয়ের মধ্যে ভারী প্রেম ছিল। তারা দুজনে হাত ধরাধরি করে গ্রামের কোলে খেলে বেড়াতো, দুহাত ভরে ফুল কুড়াতো। কখনো আবার ভোর হবার আগেই সরোবরের বুকে পদ্মের মতন দুটিতে মিলে সাঁতার কেটে ভেসে বেড়াতো। শান্ত দুপুরে পাহাড় চূড়োয় বসে 16 বছর বয়সী অমর সিংহ রামায়ণ পাঠ করে শোনাত 10 বছরের কমলকে। পাঠ করতে করতে রাবণ কর্তৃক সীতাহরণ যখন পড়ত, রাগে জ্বলে উঠত অমর সিংহ। অপরদিকে শান্ত কমল তার হরিণের মতন দীঘল চোখ দুখানি তুলে অমরকেই দেখে যেত। কখনো অশোক বনে সীতার বিলাপ কাহিনী শুনে তার দীঘল চোখও ভিজে উঠত। তারপর ধীরে ধীরে যখন সন্ধে নামত, গুটি গুটি পায়ে আশেপাশের ঝোপঝাড়ে এক দুটো করে জোনাকি জ্বলে উঠত, তখন ওরা দুটিতে মিলে হাত ধরাধরি করে ঘরের পথে পা বাড়াত। কমল ছিল ভারী অভিমানিনী। কেউ তাকে কিছু অকথা কুকথা বললে সে অমরের বুকে মুখ গুঁজে কেঁদে কেঁদে চোখ ফোলাত। তখন অমর সান্ত্বনা দিয়ে চোখের জল যত্ন করে মুছিয়ে দিয়ে
তার অশ্রুসিক্ত গালে আলতো করে চুম্বন এঁকে দিলে তবে মেয়ের সব কষ্ট হাওয়ায় মিলিয়ে যেত। এই পৃথিবীতে কমলের কেউ ছিল না, এক তার বিধবা মা আর এই অমর সিংহ ছাড়া। এরাই ছিল কমলের সব অভিমান, সান্ত্বনা, আদর, খেলার একমাত্র সম্বল। কমলের পিতা ছিলেন সে গ্রামের সম্ভ্রান্ত লোক, রাজ্যের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন বলে সকলেই তাকে মান্যগণ্য করত। এদিকে সচ্ছল পরিবারে বড় হবার দরুন বড়লোক বাড়ির মেয়ে বলে গ্রামের বাকি মেয়েদের সঙ্গে সে কখনো ঠিকভাবে মেলামেশার সুযোগ পায়নি, বন্ধু পাতানোর সুযোগ হয়নি তার। খেলাধুলার সঙ্গী বলতে ছিল এই একমাত্র অমর সিংহ। আর অমর সিংহ ছিল সেনাপতি অজিত সিংহের পুত্র। অমর বিত্তশালী পরিবারের সন্তান না হলেও উচ্চ বংশজাত হবার দরুন তাদের মধ্যে বিয়ের সম্বন্ধ স্থাপন হয়েছিল। অমরের আগে এক মোহনলাল নামের ধনবান পাত্রের সঙ্গে কমলের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু পরবর্তীকালে পাত্রের চরিত্র ভালো নয় জানতে পেরে কমলের বাবা সেই সম্বন্ধ ভেঙে দেন আর স্থির করেন অমল আর কমলের 4 হাত এক করা হবে। অতঃপর কমলের বাবার আকস্মিক মৃত্যু ঘটলে ধীরে ধীরে ওদের অবস্থা পড়ে যায়। ওদের যে এত বিরাট সম্পত্তি সব ধীরে ধীরে নষ্ট হয়ে গেল। পারিবারিক সম্ভ্রম নষ্ট হলো, পারিবারিক বন্ধুরা সঙ্গ ত্যাগ করল তাদের। সম্পূর্ণ একলা এক বিধবা তার একমাত্র কন্যাকে সঙ্গে নিয়ে তাদের বিরাট অট্টালিকা, সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে ছোট্ট কুটিরে আশ্রয় নিল। এতদিনের সুখের জীবন হারিয়ে ভীষণ দারিদ্র্যে পতিত হয়ে সেই বিধবা মায়ের কষ্টে বুক ফেটে যায় এই চিন্তায় যে আদরের মেয়েটি কিভাবে সহ্য করবে এত কষ্ট, যেখানে সম্ভ্রম রক্ষা দূরে থাক, জীবন ধারণ করাই কষ্টকর হয়ে উঠছে। কিন্তু সে যে মা, নিজে হাজার কষ্ট সহ্য করে হলেও প্রয়োজনে ভিক্ষে করে আদরের মেয়েকে তুলোয় মুড়ে রাখতে চাইলেন। তার গায়ে যেন এক ফোঁটাও দারিদ্র্যের কামড় না পড়ে। ওদিকে অমরের সঙ্গে কমলের বিয়ের সময় এগিয়ে আসছে। আর মাত্র সপ্তাহ 2 অপেক্ষা। অমর কমলের হাত ধরে গ্রামের পথে ঘুরে ফিরতে ফিরতে ভবিষ্যতের রঙিন স্বপ্ন বুনত। বুড়ো বয়সে পাহাড়ের কোলে বসে ওরা কত খেলবে, বকুল বনে কত শত ফুল কুড়োবে, সরোবরের টলটলে জলে পদ্মের ন্যায় ভেসে বেড়ানোর পরিকল্পনা শোনাত। আর সেই সব পরিকল্পনা শুনে কমলের চোখ দুটি স্বপ্নে বিভোর হয়ে উঠত। ভবিষ্যতের বরবউ যখন তাদের কল্পনার রাজ্যে নতুন সংসারের স্বপ্ন বুনতে বিভোর, তখনই অশনি সংকেতের ন্যায় রাজধানী থেকে খবর এলো রাজ্যের সীমানায় যুদ্ধ বেঁধেছে। সেনাপতি অজিত সিংহ যুদ্ধে যাবেন, কিন্তু একা নয়, তার সঙ্গে যাবে অমরও। সেদিন সবে সন্ধ্যা নামছে পাহাড়ের কোলে। জঙ্গলের আঁধারের মাঝে ওরা দুজন মুখোমুখি দাঁড়িয়ে। অমর বলে ওঠে, কমল, আমি তো চলে যাচ্ছি, তুই রামায়ণ শুনবি কার কাছে? উত্তর না দিয়ে তার সজল চোখ দুটো তুলে তাকায় কমল। দেখ কমল, আজকের এই অস্তমিত সূর্য
কালকে আবার উঠবে, আবার নতুন করে দিন শুরু হবে। কিন্তু আমি তো তোর বাড়ির দরজা ধাক্কাবো না, খেলতে ডাকবো না। কি 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 করবি তুই কাল থেকে? কার সাথে খেলবি? কমল কিছুই বলতে পারে না, অশ্রুসিক্ত চোখে একভাবে চেয়ে থাকে। যদি ধর যুদ্ধক্ষেত্রে আমি মরে যাই তাহলে? আর স্থির থাকতে পারে না কমল, চকিতে অমরের বুকে আছড়ে পড়ে, কান্না ভেজা গলায় বলে, আমি যে তোমায় ভালোবাসি অমর, তুমি মরবে কেন? অমরের চোখও ভিজে আসে। কোনো মতে নিজেকে সামলে নিয়ে অমর বলে, আয় কমল, অন্ধকার হয়ে আসছে, শেষবারের মতো তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি, আয়। অমরের বাড়ানো হাতে হাত রাখল কমল। প্রতিদিনের মতন হাত ধরাধরি করে ঘরের উদ্দেশ্যে রওনা দিল ওরা দুজন। কে জানে, এটাই হয়তো শেষ একসাথে বাড়ি ফেরা। ওদের মধ্যেকার এই ভীষণ বিষাদ প্রকৃতিকে ছুঁতে পারল না, সব একই থাকল। গ্রামের মেয়েরা গান গাইতে গাইতে জল নিয়ে বাড়ি ফিরছে। বনের মধ্যে সবার অলক্ষ্যে একটি পাপিয়া কোন আনন্দে যেন গান গেয়ে চলছে। আকাশ জুড়ে মিটিমিটি তারা জ্বলে উঠছে একে একে। একমাত্র কমলের বুকে অভিমান জমছে। কেন অমর ওকে ছেড়ে চলে যাচ্ছে? ঘরে ফিরে মায়ের বুকে মাথা রেখে কেঁদে ভাসাতে লাগলো কমল। অমর চোখের জলে বিদায় নিয়ে ফিরে এলো। সেই রাতেই বাবার সঙ্গে অমর গ্রাম ছাড়ল। গ্রামের একদম শেষ প্রান্তে পৌঁছে একবার ফিরে চাইল অমর। জ্যোৎস্নার আলো মেখে পাহাড়ি গ্রামটা অঘরে ঘুমোচ্ছে। মাঝে মধ্যে দুই একটি রাখালের গানের অস্ফুট স্বর সেই পাহাড় চূড়ো অবধি পৌঁছে হঠাৎ মিলিয়ে যাচ্ছে। অমর দেখল কমলের ছোট লতা পাতা বেষ্টিত কুটির ম্লান জ্যোৎস্নায় যেন ঘুমোচ্ছে। সে ভাবল ওই ঘরেই হয়তো প্রচণ্ড দুঃখে শূন্য হৃদয়ে বসে কমল তার জন্য কাঁদছে। কথাটা ভাবতেই অমরের চোখও সজল হয়ে উঠল। তা দেখতে পেয়ে তার বাবা বলে উঠলেন, এই রাজপুত হয়ে তুই যুদ্ধে যাওয়ার আগে কাঁদছিস? সঙ্গে সঙ্গে অমর চোখ মুছে ফেলল। শীতের দিন ফুরিয়ে আসছে। গাঢ় কালো মেঘে চরাচর আচ্ছন্ন। অবিরাম তুষারপাতে স্বয়ং হিমালয় পর্বত অবসন্ন। এমন বিরূপ পরিস্থিতির মধ্যেও একটি মেয়ে গ্রামের পথে ঘুরে ঘুরে ফিরছে। তার বস্ত্র শতছিন্ন, চোখের জল আঁচলে বারবার মুছতে মুছতে আর বরফাবৃত পথ বেয়ে এগিয়ে চলছে। বরফে মেয়েটির পা অসাড় হয়ে যাওয়ার জোগাড়। তবু বরফের কামড় অগ্রাহ্য করে এগিয়ে চলছে মেয়েটি। পাশ দিয়ে দু একজন পথিক চলে যাচ্ছে। তাদের দিকে চেয়ে কিছু একটা বলতে চেয়েও নিজেকে গুটিয়ে নিচ্ছে। অপরদিকে কুটিরে তার অসুস্থ মা শয্যা নিয়েছে। কিন্তু এক মুঠো অন্যেরও সংস্থান করতে পারেনি সে। দুর্ভাগা মেয়েটি যে ভিক্ষে করতেও জানে না। ভীত সন্ত্রস্ত হয়ে কিভাবে যে কারোর কাছে হাত পাতবে বুঝতে না পেরে দিন শেষে খালি হাতেই বাড়ির পথে পা বাড়িয়েছে।
হায় রে অদৃষ্ট, সোনার চামচ মুখে নিয়ে জন্মানো মেয়েটি আজ কিনা পথে পথে ঘুরছে। অনাহারে পথশ্রমে ক্লান্ত শরীর, তার উপর নৈরাশ্য সারা শরীরকে আরো অসাড় করে তুলেছে। এদিকে অন্ধকার গিলে ফেলেছে পার্বত্য চরাচরকে। এর মধ্যে শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে পথের পাশেই লুটিয়ে পড়ে মেয়েটি। ঝরে পড়া ফুলের মতন রাস্তার পাশে পড়ে রইল সে বেশ বুঝতে পারছে বাড়ি ফিরে যাওয়ার মতন শক্তি তার শরীরে আর নেই। এদিকে আবার বরফ বৃষ্টি শুরু হয়েছে। পথঘাট জনশূন্য, তুষারের উপর তুষার জমছে তার শরীরেও। ঠান্ডায় সারা শরীর জমে যাওয়ার জোগাড়। ভয় করছে, মৃত্যু ভয়। অসহায় অবস্থায় দেবী ভগবতীকে স্মরণ করে কেঁদে ওঠে সে। মা, আমাকে মেরে ফেলো না মা, আমি মরে গেলে মা যে কাঁদবে, অমর কাঁদবে। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো। ক্রমে চেতনা হারালো কমল। গাছ থেকে ঝরে পড়া ফুলের মতন রাস্তার এক পাশে পড়ে রইল সে। কমলের মা তাদের ভাঙা কুঁড়ে ঘরে রোগী শয্যা নিয়েছেন। ভাঙা ঘরে শীতের উত্তুরে হাওয়ার রাজত্ব চলছে, আর কমলের মা অসুস্থ শরীরে কেঁপে কেঁপে উঠছেন। তবে কাঁপুনি শুধু শীতে নয়, আশঙ্কায়, ভয়ও। সেই সকালে মেয়েটি ভিক্ষে করতে বেরিয়েছিল, সারা দিন কাটলো, এখনো কেন মেয়েটি ঘরে ফিরল না? চিন্তায় আশঙ্কায় বুক শুকিয়ে আসার জোগাড়। বাইরে পায়ের আওয়াজ পেলেই মন কমলকে দেখার জন্য আশঙ্কিত হয়ে উঠছে। কতবার চেষ্টা করলেন একবার বিছানা ছেড়ে বাইরে গিয়ে মেয়েকে খুঁজে আসবেন বলে, কিন্তু প্রতিবার বিফল হয়ে নিরুপায় অবস্থায় ভগবানকে স্মরণ করতে লাগলেন। আমার মতন হতভাগিনী মায়ের মরণ হলো না কেন? যে মেয়ে কখনো ভিক্ষে করেনি সে কিনা আজ বাড়ি বাড়ি দুমুঠো চালের জন্য ঘুরে বেড়ালো। বাড়ি থেকে মেয়েটি বেশি দূর কোনো দিনও যায়নি। সে সেই দুর্যোগের রাতে বাইরে কিভাবে থাকবে কে জানে। একলা ঘরে অসহায় ভাবে চোখের জল ফেলতে লাগলেন কমলের মা। যে এক দুজন প্রতিবেশী তাকে দেখতে এসেছিল তাদের অনুনয় করে কতবার বললেন, কমল নিশ্চয়ই পথ হারিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার মেয়েটাকে কেউ একটু খুঁজতে যাও না গো, আমাকে কেউ খুঁজে এনে দাও না, আমার মেয়েটা বড্ড ছোট। শীতের রাতে কোনোভাবেই ঘরের বাইরে যেতে পারবো না। তা শুনে অভাগী মা কেঁদে উঠলেন। আমি অনাথ, তাই দরিদ্র, তোমাদের যে দুটো অর্থ দেব এমন সাধ্য আমার নেই। আমি তোমাদের শুধু অনুরোধ করতে পারি, আমার মেয়েটাকে আমার কোলে ফিরিয়ে দাও। ও পথঘাট কিছু চেনে না গো, সকাল থেকে কিছু খায়নি, একটু খোঁজ এনে দাও না মেয়েটার, ঈশ্বর তোমাদের মঙ্গল করবে। কিন্তু তার কাকুতি মিনতি কেউ শুনল না। বৃষ্টি মাথায় করে রাতের অন্ধকারে এক অনাথিনী মেয়েকে কে খুঁজতে যাবে? সকলে নিজের ঘরে ফিরে গেল। রাত বেড়ে চলেছে আপন খেয়ালে। কাঁদতে কাঁদতে সেই একাকিনীর শরীর
যখন অবসন্ন হয়ে বিছানা নিয়েছে, তখন হঠাৎ একটি পায়ের শব্দে বিধবা সচকিত হয়ে আশায় বুক বেঁধে জিজ্ঞেস করলেন, কমল মা, কমল মা, এলি মা, এলি? কিন্তু বাইরে থেকে একটি অপরিচিত রুক্ষ কণ্ঠস্বর পাল্টা প্রশ্ন করল, ঘরে কেউ আছেন? উত্তর দিল কমলের মা। এক পাহাড়ি লোক মশাল হাতে ঘরে ঢুকে কমলের মাকে কি যেন বলল। তা শুনে তৎক্ষণাৎ কমলের মা মূর্ছা গেলেন। জ্ঞান ফিরতেই চোখ মেলে চাইল কমল। দেখল সে একটা গুহার ভিতর পড়ে রয়েছে। চারিদিক অদ্ভুত এক ধোঁয়ায় আবৃত, আর সেই ধোঁয়ার মধ্যে দিয়ে ভীষণ দর্শন কিছু মুখ কমলের দিকে নির্মম দৃষ্টিতে চেয়ে রয়েছে। কমল ভয় ভয় দেখল ঘরের চারিদিকে কুঠারের মতন ধারালো অস্ত্র, কিছু গৃহস্থালী সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কে তুই? কমল ভয়ের চোটে উত্তর দিতে পারে না। ওদিকে উত্তর না পেয়ে কমলের হাত দুটো সজোরে ধরে ধাক্কা দিতে দিতে জিজ্ঞেস করা হয় আবার, কে তুই? ভীত সন্ত্রস্ত কাঁপা কণ্ঠে সে বলে, আমি কমল। কমল নিজের সম্বন্ধে আর কিছু বলে না। ভেবেছিল তার নামটুকুই যথেষ্ট তার পরিচয় হিসেবে। ওদিকে আবার প্রশ্ন ভেসে আসে, দুর্যোগের মধ্যে সন্ধ্যায় পথে ঘুরছিলিস কেন? এই প্রশ্ন শোনার পর নিজেকে আর ধরে রাখতে পারে না কমল। কান্নায় ভেঙে পড়ে, ধরা গলায় বলে, আমার মা আজ সারাদিন কিচ্ছু খেতে পারেনি। ওর কথা শেষ হবার আগেই সম্মিলিত অট্ট হাসিতে গুহা কেঁপে ওঠে। দস্যু দলের হাসিতে কমলের ভয় আরো দ্বিগুণ হয়ে যায়। সভয়ে কেঁদে উঠে বলে, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। এ কথায় তারা আরো হাসিতে ফেটে পড়ে। ধীরে ধীরে তারা কমলের থেকে ওর ঠিকানা, বাবার নাম সব কিছু জেনে নেয়। তারপর বলে, আমাদের দস্যু দলের আজকের বন্দিনী হলি তুই। তোর মায়ের কাছে খবর পাঠানো হবে। আমাদের নির্ধারিত অর্থ সময়ের মধ্যে যদি তোর মা না নিয়ে আসতে পারে তাহলে তাহলে তোর মৃত্যু ঘটবে। কমল অশ্রুসিক্ত কণ্ঠে বলে, আমাকে মেরো না। আমার মা দরিদ্র, অর্থ কিভাবে দেবে? তার যে আমি ছাড়া আর কেউ নেই। আবার সকলে হেসে উঠল। কমলের কথা কেউ কানেই তুলল না। কমলের মায়ের কাছে দূত গেল, জানালো, তোমার মেয়ে ডাকাতের দলের হাতে বন্দি। আজ থেকে 3 দিন পর আমি আবার আসব। সেদিন যদি 500 মুদ্রা না পাই তবে তোমার মেয়ে মরবে। তাকে ফিরে পেতে যদি চাও তো টাকা তৈরি রেখো। কথাটি শুনেই মূর্ছিত হয়েছিলেন তিনি। অসহায় বিধবা এতগুলো অর্থ পাবেন কিভাবে? যেটুকু সম্বল ছিল তা সব ধীরে ধীরে বিক্রি করতে শুরু করলেন। কমলের বিয়ের জন্য যেটুকু গয়না বাঁচিয়ে রেখেছিলেন সেসবও বিক্রি করে দিলেন তিনি। তাতে অর্ধেক অর্থ জোগাড় হলো না।
এবার কি করবেন? আর যে হাতে কিছুই নেই, শুধু কমলের বাবার একটি মাত্র আংটি ছাড়া। কমলের মা ভেবেছিলেন নিজের শেষ নিঃশ্বাস অবধি ওই আংটিটিকে বুকে করে নিয়ে রাখবেন, কিন্তু শেষ চেষ্টা হিসেবে সেটিও বিক্রি করতে চাইলেন তিনি। পারলে নিজের বুকের অস্থিগুলোও তিনি বিক্রি করে দেন, কিন্তু সেই আংটি কেউ কিনতে চাইল না। শেষমেশ ভিক্ষে করতে শুরু করলেন। দেখতে দেখতে 3 দিন পার হয়ে গেল, তবু সেই নির্ধারিত অর্থ জোগাড় হলো না। আজ আবার দূত আসবে। যদি তার হাতে 500 মুদ্রা তুলে না দিতে পারেন, তবে যে তার বেঁচে থাকার সেই সম্বলটুকুও তিনি হারাবেন। কিন্তু হাজার চেষ্টা করেও, দরজায় দরজায় মাথা খুঁটে মরেও পর্যাপ্ত অর্থ জোগাড় হলো না। তার স্বামীর যে কজন অনুচর ছিল, তাদের কাছেও সাহায্যের হাত পাতলেন, কিন্তু কিছুই হলো না। অপরদিকে ভীত কমল দস্যুদের গুহায় কেঁদে কেঁদে সারা। তার খালি মনে হতে লাগলো, আজ যদি অমর থাকতো, তবে ঠিক তাকে দস্যুদের কবল থেকে মুক্ত করে নিয়ে যেত। কমল জানে অমর নিতান্তই বালক, তবু কমল বিশ্বাস করত অমর সব পারে। দস্যুরা তাকে ভয় দেখিয়ে মজা পেত। কমল ভীত চোখে দেখত তারা রোজ রাতে বসে মদ্যপান করছে আর ছুরিতে ধার বাড়াচ্ছে। তবে দস্যুদের দলপতির এক ছেলে ছিল। সে কিন্তু অন্যদের মতন ক্রুদ্ধ স্বরে কথা বলতো না কমলের সাথে। সে তার কাছে এসে দুদণ্ড বসত, কমলকে বিয়ের প্রলোভন দিত। বলতো তাকে বিয়ে করলে কমল মুক্তি পেয়ে যাবে। কিন্তু কমল ভয়ে কাঁটা হয়ে থাকত। কোনো কথার কোনো উত্তর সে দিতে পারত না। আর এভাবেই 3টে দিন পার হয়ে গেল। অপরদিকে বিধবার কুটিরে দুধ পৌঁছলে কমলের মা ভিক্ষে করে যেটুকু অর্থ জোগাড় করতে পেরেছে সবটাই তার পায়ে অর্পণ করল। কিন্তু নির্ধারিত অর্থ দিতে না পারায় সে অত্যন্ত ক্ষুব্ধ হয়। ওই সামান্য অর্থ ছুঁড়ে ফেলে সে গর্জে ওঠে, এই মিথ্যে প্রতারণা করে ভাবছিস পার পেয়ে যাবি? কখনো না। সম্পূর্ণ অর্থ দিতে না পারলে আজকেই তোর মেয়ে মরবে। দলপতিকে গিয়ে বলবো তোর মেয়ের রক্ত আজ মহাকালীর পায়ে পুজো দিতে। শোনো না, আমি যেটুকু জোগাড় করতে পেরেছি সবটা জমায় দিলাম। আমার মেয়েটাকে মেরো না, আমার মেয়েটাকে মেরো না, দয়া করে মেরো না। অনেক কাকুতি মিনতি কান্নাকাটি করেও তার পাষাণ হৃদয়ে গলাতে না পেরে দস্যু চলে যেতে উদ্যত হলে তার পথ আটকে বলে ওঠেন, আমাকে আর একটা সুযোগ দাও, শেষ চেষ্টা করে দেখি, দয়া করে আমার মেয়েটাকে মেরো না। মোহনের সঙ্গে কমলের বিয়ের সম্বন্ধ যখন ভেঙে গিয়েছিল, মোহন মনে মনে খুব ক্ষুব্ধ হয়েছিল। এখন কমলের সব কথা জানতে পেরে মোহন তার কুল পুরোহিতকে খবর দিয়ে জানতে চান সামনে কোনো বিয়ের জন্য ভালো দিন আছে কিনা। গ্রামে মোহনের থেকে ধনবান আর কেউ নেই, তাই বাধ্য হয়ে বিধবা মা মোহনের দরজায় গিয়ে দাঁড়ালেন। তাকে দেখে মোহন ব্যঙ্গ করে বলে উঠল, আরে কি অপূর্ব ব্যাপার! আজ হঠাৎ করে এই দরিদ্রের কুটিরে পদার্পণ করলেন যে? হ্যাঁ, ব্যঙ্গ করো না মোহন, তোমার কাছে ভিক্ষে করতে এসেছি।
কি হয়েছে বলুন। কমলের মা সবটাই খুলে বললেন। সব শুনে মোহন বললে, তা আমাকে কি করতে হবে এবার? কমলের প্রাণ রক্ষা। কেন? অমর সিংহ কোথায়? আবার উপহাস বুঝতে পারলেন কমলের মা। তিনি উত্তরে বললেন, মোহন, আমি বনে বনে ঘুরলেও, না খেতে পেয়ে অনাহারে মরলেও তোমার দরজায় আমি একটা সামান্য দুর্বার জন্যেও দাঁড়াতাম না। কিন্তু আজ যদি তুমি আমার এই ভিক্ষে পূরণ না করো, তবে তোমার নিষ্ঠুরতা চিরকাল মনে রাখবো। বেশ, তবে একটা কথা, কমলকে আমার প্রথম থেকেই বড় পছন্দ ছিল, কিন্তু তবে ওর সাথে আমার বিবাহের কোনো বাধাই দেখছি না। তো দেখুন, কোনো কিছুর বিনিময় ছাড়া তো আমি ভিক্ষা দেব না। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? কমলের সাথে অমরের বিবাহ যে ঠিক হয়ে আছে। আর একটিও বাক্য ব্যয় না করে মোহন তার হিসেবের খাতা নিয়ে বসল, যেন ঘরে কেউ আসেনি, এতক্ষণ কোনো কথাই হয়নি। কমলের মা এবার কেঁদে উঠলেন। সময় যে বয়ে যাচ্ছে, দস্যু যদি চলে গিয়ে থাকে তবে তো আমাকে আর কষ্ট দিও না মোহন, কিছু একটা করো, সময় যে বয়ে যাচ্ছে। অপেক্ষা করুন, আগে হাতের কাজ সারি। কমলের মা বুঝলেন বিবাহে সম্মতি না দিলে মোহনের হাতের কাজ সারা দিনেও ফুরবে না। অতঃপর মোহনের থেকে অর্থ নিয়ে দস্যুদূতকে দিলেন। সে চলে গেল। দিন শেষে ভীত সন্ত্রস্ত হরিণের ন্যায় কমল তার মায়ের কোলে ফিরে এলো। আর এক দস্যুর হাত থেকে মুক্তি পেয়ে আর এক দস্যুর কবলে পড়ল। কতগুলো বছর পার হয়ে গিয়েছে, যুদ্ধের আগুনও নিভে গেছে। সেনারা দেশে ফিরে অস্ত্রের বদলে লাঙল ধরে চাষ করতে শুরু করেছে। কমলের মা খবর পান অজিত সিংহ আর অমর প্রতিপক্ষের কাছে বন্দী রয়েছে। সে খবর আর কমলকে তিনি দেননি। কমল এখন মোহনের গৃহিণী। কিন্তু বিয়ের পরেও মোহনের মনের রাগ এক বিন্দুও কমেনি। শান্ত কমলের প্রতি সে ক্রমাগত অত্যাচার করে যেতে থাকে, কিন্তু অভাগী মন খুলে কাঁদতেও পারে না সে। তার চোখের জল দেখলেই মোহন আরো কঠোর কঠোর কথা শোনায়। সেই ভয়ে চোখের জলটুকু পড়তে না পড়তেই মুছে ফেলে কমল। ভোরবেলা বরফাবৃত পাহাড় চূড়ায় তখন সবে মাত্র উষার রাঙা আলো ছাপ ফেলেছে। এমন সময় হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভাঙল বিধবা মায়ের। দরজা খুলে যাকে দেখলেন, সৈনিক বেশে এসে দাঁড়িয়েছে অমর সিংহ। কমল, কমল কোথায়? কোথায় আবার? স্বামীর ঘরে। এমন একটা উত্তর সে আশা করেনি। যুদ্ধক্ষেত্র থেকে ফেরার পথে স্বপ্নবিধুর চোখে সে কত আশা করেছিল। দরজা খুলে অমরকে দেখতে পেলেই কমল তার বুকে আছড়ে এসে পড়বে। কমলকে সঙ্গে করে ছোটবেলার সেই পাহাড় চূড়ায় বসে যুদ্ধের গল্প শোনাবে। অবশেষে বিয়ে করে শান্তিতে বাকি জীবনটা কাটিয়ে দেবে। কিন্তু ফিরে যে এমন কোনো সংবাদ শুনবে তা আশা করেনি অমর। মোহন কমলকে তার মায়ের কাছে রেখে বিদেশে পাড়ি দিল।
এতদিনে একটু শান্তি পেল কমল। একদিন বকুল বনে গিয়েছিল মালা গাঁথবে বলে, কিন্তু পারল না। দূর থেকেই ফিরে এসেছিল খালি হাতে। ছোটবেলার খেলনাগুলো নামিয়েছিল, কিন্তু খেলতে পারল না। নিরাশ মনে তুলে রাখল। ছোট্ট মেয়েটি ভেবেছিল অমর যদি ফিরে আসে তবে আবার আগের মতন মালা গাঁথবে, একসঙ্গে খেলবে। কতদিন হয়ে গেল সে অমরকে দেখেনি। কষ্ট বুকে চেপে অস্থির হয়ে উঠত সে। কোনো দিন রাতে কমলকে কোথাও খুঁজে পাওয়া যেত না। চারিদিক খুঁজে খুঁজে অবশেষে তার ছোটবেলার খেলার জায়গায় তাকে পাওয়া যেত। পাহাড় চূড়ায় আলুথালু বেশে নক্ষত্র খচিত আকাশের দিকে সজল চোখে তাকিয়ে থাকত। কমল এত অমরের জন্য, তার মায়ের জন্য কাঁদত বলেই মোহন বড় বিরক্ত হতো। রাগের চোটেই কমলকে তার মায়ের কাছে রেখে আসে। ভাবে, কদিন অত কষ্টে থাকুক, তারপর দেখব আর কার জন্য কাঁদতে পারে। আর মায়ের কাছে এসেও বহু রাত কেঁদে কাটিয়েছে। তার মা জানতেও পারেনি। একদিন কমল জানতে পারল অমর দেশে ফিরেছে। বুক মুষড়ে উঠে কমলের। সেই ছেলেবেলার অমরের মুখখানি চোখের উপর ভেসে উঠতেই চোখে জল এলো। তারপর অমরের সঙ্গে দেখা করবার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে ওদের সেই বকুল বনে একলা অমর বসে রয়েছে। চোখের সামনে ভেসে উঠছে অতীতের ফেলে আসা সময়ের কথাগুলো। তার মনে পড়ছে কত ভোর ওরা কত দিন একসঙ্গে এখানে কাটিয়েছে, কত জ্যোৎস্না রাত, কত অন্ধকার সন্ধ্যার সাক্ষী এই বকুল বন। আজ একলা অমর অতীতের কথা ভাবতে ভাবতে নিজের অন্ধকারময় ভবিষ্যতের তুলনা করছিল মনে মনে। আজ সে একা, সহায় সম্বলহীন, আশ্রয়হীন। কেউ এসে দুটো মনের কথা শোনার নেই। আকাশের ধূমকেতুর মতন একলা উদাসী হয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে হবে। দূরের গ্রামের গুঞ্জন থেমে আসছে। রাতের শীতল বাতাস বকুল বনের মধ্যে দিয়ে যাওয়ার সময় মর্মর ধ্বনি তুলে যেন ঘন বিষাদের গান গেয়ে গেল। দূরের ঝর্ণার একঘেয়ে কুলকুল ধ্বনি রাতের নিজস্ব গম্ভীর শব্দগুলোকে সঙ্গী করে বসেছিল অমর। মাঝে মধ্যে তার নিরাশ বুকের মধ্যেকার দীর্ঘশ্বাসের মতন গুমোট বাতাস তাকে ছুঁয়েই চলে যাচ্ছিল। সে দেখল তার জীবনের মতোই গাঢ় কালো অন্ধকার দিগন্ত থেকে দিগন্ত রেখা পর্যন্ত ছেয়ে রয়েছে। ওই বহুদূরের শ্মশানে এক দুটো চিতার ধিক ধিক আগুন দেখা যায়। এমন সময় শুনতে পেল সে তার অত্যন্ত পরিচিত কণ্ঠস্বরটি, অমর। চকিতে ফিরে অমর দেখল কমল। মুহূর্তের মধ্যে কমল ছুটে এসে অমরের গলা জড়িয়ে ধরে তার কাঁধে মাথা রেখে আকুল স্বরে আবার ডেকে ওঠে, অমরের দু চোখ ভিজে উঠল। ওদিকে কমল কত কি বলে চলেছে। উত্তরে একটা দুটো উত্তর দিচ্ছিল অমর, কিন্তু নিজেকে
দূরে সরিয়ে রাখছিল। কমল যতটা উচ্ছ্বাস নিয়ে সেখানে গিয়েছিল, ফেরার পথে এক বুক অভিমান নিয়ে ফিরল। কমল ভেবেছিল ছোটবেলার সেই অমর আবার ফিরে এসেছে, আবার ছোটবেলার মতন অমর আর কমল পরের দিন থেকে একসাথে খেলবে। কিন্তু অমর ভেবেছিল তার জন্য যেন বিবাহিতা কমলের বিবাহ জীবনে কোনো রূপ বাধা না আসে। তাই পরদিন সে কোথায় যেন চলে গেল। অমরের নিরুদ্দেশের খবর কমলের বুকে যেন বিনা মেঘে বজ্রপাতের মতো আঘাত করল। অভিমান আরো ঘন হলো বুকে। সে খালি ভাবতে লাগল, এতদিন পর সেই ছোটবেলার বন্ধু তার কাছে ফিরে গেল, তবু অমর তাকে কেন অগ্রাহ্য করল? এ প্রশ্ন সে তার মায়ের কাছে করলে সে বোঝালো, কিছুদিন রাজসভার আড়ম্বর রাশির মধ্যে থেকে সেনাপতি অমর সিংহের যে কুঁড়ে ঘরে থাকা কমলকে আর মনে ধরবে না, এ আর আশ্চর্যের কি? এই কথাটি যেন তার কোমল হৃদয়কে ক্ষতবিক্ষত করে তুলল। হতভাগ্য কমল খালি ভাবতে লাগল, আমি তো গরিব, আমার কেউ নেই, কিচ্ছু নেই। আমি বুদ্ধিহীন, ছোট সামান্য একটা মেয়ে, তার পায়ের যোগ্যও আমি নই। সেখানে আমি তাকে ভাই বলবো কোন অধিকারে? আমি তাকে ভালোবাসবই বা কোন অধিকারে? কোন অধিকারেই আমি স্নেহের দাবি করব? জানি না। এই ঘটনার পর কমলের মধ্যে বদল এলো। সারা রাত কাঁদলেও সকালে নিজেকে স্বাভাবিক রেখে পাহাড় শিখরে একলা বসে থাকত। পৃথিবীর কাউকে কিচ্ছু বলতো না। মনের মধ্যেকার কষ্ট কাউকে বুঝতে দিত না। সে কেমন যেন চুপ হয়ে গেল, কারোর সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে মিশে না। লোকে দেখত পথের ধারে গাছের নিচে ছিন্ন পোশাকে মলিন মুখে একলা কমল বসে থাকত। দিন দিন তার শরীর খারাপ হতে লাগল। সে আর উঠতে চলতে পারত না আগের মতন। একলা জানলার ধারে বসে দেখত দূরের পাড়ার শিখলের বকুল পাতার কেমন কাঁপন ধরছে। দেখত বেলা শেষে রাখালরা কেমন করুণ সুরে গান গাইতে গাইতে বাড়ি ফিরছে। তার মা বহু চেষ্টা করেও বুঝতে পারল না তার মেয়ের কষ্টটা ঠিক কোথায়। তার রোগ সারিয়ে তুলতেও পারল না। কমল বুঝতে পারত দিন দিন সে মৃত্যু কোলে ঢলে পড়ছে। তাতে তার কোনো ভয় নেই, বেঁচে থাকার কোনো বাসনা নেই। সে শুধু একটাই প্রার্থনা করত ভগবানের কাছে, ঠাকুর, মরার আগে যেন আমি একটিবার অমরকে দেখতে পাই। আমার এই একটা কথা তুমি রেখো। কমলের অসুখ দিন দিন বাড়তে লাগলো, সাথে বাড়তে লাগলো ক্ষণে ক্ষণে অজ্ঞান হয়ে যাওয়ার পরিমাণ। তার মাথার ধারে ঠায় বসে থাকা তার মা, গ্রামের যে সকল মেয়েরা কমলের সঙ্গী ছিল তারাও এসেছে, ঘিরে রয়েছে কমলকে। কমলের মায়ের কষ্টের অন্ত নেই। সে যে মেয়ের যথার্থ চিকিৎসার ব্যবস্থাটুকুও করতে পারলেন না অর্থের অভাবে। ওদিকে মোহনও দেশে নেই।
যদিও সে থাকলেও যে কমলের জন্য সে কিছু করত এমন আশা করাও বৃথা। কমলের মা হাতের 5 যা ছিল সবটাই বিক্রি করে মেয়ের পথ্য জোগাড়ের চেষ্টা করেছেন। ডাক্তারদের দ্বারে দ্বারে ভিক্ষে করে ফিরেছেন যদি কেউ একটিবার মেয়েটাকে দেখে যায়। আর অবশেষে আজ একজন ডাক্তার সম্মত হয়েছে কমলকে দেখার জন্য। কিন্তু হায় অভাগীদের ভাগ্য! অন্ধকারে রাতের আঁধার আরো গাঢ় করে দুর্যোগ নেমেছে বাইরে। প্রবল বজ্রের আওয়াজ পাহাড়ের গুহাগুলোয় প্রতিধ্বনিত হচ্ছে। বিদ্যুতের ঝলকানি তীক্ষ্ণ ছুরির মতন শৈলশিরাগুলোর উপর আঁচড় কাটছে। মুষলধারে বৃষ্টি আর প্রবল ঝড়ে লণ্ডভণ্ড চারদিক। বিধবার জীর্ণ কুঁড়ে ঘরে ছিন্ন ছাদ ভেদ করে জল ঢুকছে। ঘরের এক কোণে জ্বলা নিষ্প্রভ প্রদীপটা ঝোড়ো হাওয়ায় তীর তীর করে কাঁপছে। এমন আবহাওয়ায় কি ডাক্তার আসবেন? আশা ছেড়ে দিয়েছেন কমলের মা। হতভাগিনী মা সমস্ত আশা ছেড়ে অসহায় চোখে মেয়ের দিকে চেয়ে রয়েছেন। যতই আশা ছাড়ুন না কেন, মন কি তা মানে? সামান্যতম শব্দও বুকে আশা জাগাচ্ছে, এই বুঝি ডাক্তার এলো। কিন্তু না, তেমন কিছুই হলো না। এদিকে কমলের জ্ঞান ফিরেছে আবার। সে চোখ মেলে চাইতেই মা দেখতে পেলেন মেয়ের চোখে জল টলটল করছে। কেঁদে উঠলেন তিনি। ঘরে উপস্থিত বাকিরাও কেঁদে উঠল। আর এমন সময় ঘোড়ার খুরের শব্দ শোনা গেল তাদের কুটিরের বাইরে। কমলের মা চৌকিতে উঠে দাঁড়িয়ে বললেন, ডাক্তার এলো বুঝি? দরজা খুলে দিলেন তিনি। চিকিৎসক ঘরে প্রবেশ করলেন। আপাদ মস্তক ভিজে পোশাকে ঢাকা। সে কমলের বিছানার পাশে গিয়ে দাঁড়ালেন। কমল তার অবশ চোখ দুখানি তুলে চাইল তার দিকে, আর দেখল এ তো চিকিৎসক নয়, এই তো অমর। বিহবল কমল প্রেমপূর্ণ দৃষ্টিতে চেয়ে রইল তার দিকে। কমলের দীঘল চোখ দুটো ভরে উঠল জলে, আর ম্লান মুখখানি প্রশান্ত হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু তার অসুস্থ শরীর এত উত্তেজনা সহ্য করতে পারল না। ধীরে ধীরে চোখ বুজে এলো, থেমে গেল বুকের ওঠা পড়া। অজ্ঞাত কারণে নিভে গেল ঘরের কোণে জ্বলা সেই নিষ্প্রভ প্রদীপটা। মেয়েরা ফুল ছড়িয়ে দিল কমলের বিছানায়। এতক্ষণ সবটাই দেখছিল অমর। তার চোখ শুকনো। এক বুক শূন্যতা নিয়ে বেরিয়ে গেল সে। এক আকাশ শোক দুঃখ বুকে নিয়ে সেই বিধবা মা সারাদিন পাগলিনীর মতন ঘুরে ঘুরে ভিক্ষে করে বেড়াত। আর সন্ধ্যার পর তার ভাঙা কুঁড়ে ঘরে একলা বসে কাঁদত। ভিখারিনীর মতো একটি গল্প কেবল
শোনা হয় না, অনুভব করতে হয়। এই গল্পের মাধ্যমে আমরা দেখলাম কিভাবে একজন নারী দারিদ্র্যের অন্ধকারেও তার মাতৃত্বের দীপ শিখা জ্বালিয়ে রাখেন, কিভাবে যুদ্ধ এক প্রেমিক হৃদয়কে চুরমার করে দেয়, আর কিভাবে বাংলার মাটি তার সন্তানদের বুক চিরে রক্ত ঝরায়। গল্পটি শেষ হয়েছে বটে, কিন্তু এর আবেশ রয়ে গেছে আপনার আমার সবার মনে। যদি এই কথা সাহিত্য আপনাদের স্পর্শ করে থাকে, তবে আপনার চারপাশের প্রতিটি সাহিত্যপ্রেমীর সাথে এটি শেয়ার করুন, কারণ এমন গল্প শুধু শোনার নয়, ছড়িয়ে দেওয়ার। আরও এরকম গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। গল্প ফুরায়, কিন্তু কথার মায়া কাটে না। আজকের মতো শুভরাত্রি। ইতি মৌপিয়া।